দেখো, আগের ক্লাসে আমরা প্রাথমিক কণাসমূহের আবিষ্কার এই বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা সেখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো কিভাবে আবিষ্কার হয়েছিল তার ইতিহাস সম্বন্ধে আলোচনা করেছি এবং তাদের ভর এবং চার্জ কত তা দেখিয়েছি। এবার এই প্রাথমিক কণাসমূহের আবিষ্কারের পর বিজ্ঞানীদের মধ্যে একটি কৌতূহল তৈরি হয়, সেটা হচ্ছে যে এই কণাগুলি যেহেতু ক্ষুদ্র কণা এবং এরা পরমাণুর মধ্যেই অবস্থান করে, তাহলে এরা ঠিক পরমাণুর মধ্যে কিভাবে সজ্জিত থাকে, অর্থাৎ পরমাণুর মডেল বা অ্যাটমিক স্ট্রাকচারটা কেমন। তো এ বিষয়ে ফার্দার যখন রিসার্চ শুরু হলো, তখন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটি পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ডের নিউক্লিয় মডেল উপস্থাপন করেন, যা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। তাহলে চলো আমরা দেখে নিই এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা ঠিক কী এবং এখান থেকে তিনি তার মডেলে কি কি মন্তব্য করেছিলেন। বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য যে এক্সপেরিমেন্টাল সেটআপটি নিয়েছিলেন সেটি একটু দেখে নেওয়া যাক। দেখো, তিনি যেটা করেছিলেন, তিনি একটি ধাতব বক্স নিয়েছিলেন যার একটা সাইড ওপেন। এবার এই ধাতব বক্সের মধ্যে তিনি তেজস্ক্রিয় পদার্থ বিসমাথ 214 এই আইসোটোপটি ভরে দিয়েছিলেন। এবার যেহেতু এই বক্সের একটা প্রান্ত খোলা, তাহলে এই যে তেজস্ক্রিয় পদার্থ এর মধ্যে ভরে দেওয়া হয়েছে, সে আলফা কণা যদি রেডিয়েশন করে তাহলে সে কেবলমাত্র এই পথ দিয়েই বেরিয়ে আসতে পারবে, যেহেতু তার বাকি তিনটে দিক ক্লোজড আছে। এবার এই যে এর ঠিক ফ্রন্টে তিনি একটি পাতলা গোল্ডের পাত, সোনার পাত তিনি রেখে দিলেন। তাহলে এটি একটি সোনার পাত। এটার থিকনেস হচ্ছে 0.0004 মিলিমিটার। তাহলে বুঝতেই পারছো এটি একটি খুব পাতলা ধাতব পাত। এবার এই সোনার পাতটি যেখানে রাখা রয়েছে তার ঠিক পিছনে তিনি জিঙ্ক সালফাইডের পর্দা, জেডএনএস পর্দা তাকে এখানে প্লেস করলেন। এবার এই জিঙ্ক সালফাইড পর্দার বিশেষত্ব হচ্ছে যে এই পর্দার উপরে কোনো যদি কণা, গতিশীল কণা যদি গিয়ে আঘাত করে তাহলে ওই পর্দার উপরে দাগ ছেড়ে দেবে। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল সেটআপটি তিনি করলেন, এর থেকে তিনি ঠিক কী পরীক্ষা করতে চাইলেন চলো দেখে নেওয়া যাক। তিনি যেটা করলেন সেটা হচ্ছে এই যে বিসমাথ 214 আইসোটোপটি এখানে ভরে দিয়েছেন, এবার এই বিসমাথ 214 আইসোটোপটি একটি আলফা কণার সোর্স, মানে এই পদার্থ থেকে আলফা কণা বিকিরণ হয়। তাহলে যখনই এটাকে তিনি এখানে ভরে দেবেন, তাহলে এই পথটা যেহেতু ওপেন, তাহলে এই পথ দিয়ে আলফা কণা সোজা এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই পথে আলফা কণা সেটা ট্রাভেল করছে। এখন এই যে তার গতিপথে যে সোনার পাত্রী রেখে দেওয়া হলো, তিনি দেখতে চাইছেন যে এই যে আলফা কণাটা এখান থেকে বিকিরিত হলো, এটা আদেও এই সোনার পাত্রটিকে ভেদ করে যেতে পারছে কিনা। তো যদি ভেদ করে যায় তাহলে সেটা আমরা কি করে বুঝবো? সেটা এই যে সোনার পাত্রের পিছন দিকটা যে জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া রয়েছে, এই পর্দায় গিয়ে আঘাত করবে এবং সেই আঘাতের যে জায়গাটা, সেই স্থানটা, সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে আদেও সেটা ভেদ করে চলে গিয়েছে কিনা। তো এই সেটআপটি যখন তিনি নিয়ে সেখানে বিসমাথ ভরে দিয়ে এক্সপেরিমেন্টটা অবজার্ভ করলেন, তখন তিনি দেখতে পেলেন যে এই যে জিঙ্ক সালফাইডের যে পর্দাটি আছে, এই পর্দা ঠিক এই জায়গাটা, মানে যেটা ওই আলফা কণার গতিপথ, সেই গতিপথে সোজা এই পর্দার উপর তিনি একটা বৃহৎ অংশ জুড়ে তিনি স্পট দেখতে পেলেন।
এবং তার সঙ্গে সঙ্গে সামান্য একটু দূরে এই রকম জায়গাগুলোতে তিনি কিছু স্পট বা দাগ এই পর্দার উপর দেখতে পেলেন এবং এর মধ্যে তার থেকেও খুব সামান্য পরিমাণ স্পট তিনি তার গতিপথের উল্টো দিকে দেখতে পেলেন, মানে এই সব জায়গাগুলোতে দেখতে পেলেন। এবার এই যে জায়গাগুলোতে তিনি স্পট দেখতে পেলেন, তার মানে এই স্পটগুলো তৈরি করেছে কোনো গতিশীল কণা, অর্থাৎ এক্ষেত্রে আলফা কণা। এখন এই আলফা কণা বিভিন্ন জায়গায় যে স্পট তৈরি করলো, তাহলে আলফা কণার গতিপথ কি এই বরাবর, এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর হয়েছে? নিশ্চয়ই তাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই আলফা কণাটা যেটা সোজা এই পথে ট্রাভেল করছিল, তার বেশিরভাগ অংশই সে সোজা এটিকে ভেদ করে এখানে গিয়ে আঘাত করেছে। তাহলে ওখানে গিয়ে যদি আঘাত করে, তার মানে সে কোনো দিকে বাঁক নেয়নি, পাথটাকে ভেদ করে সোজা এখানে চলে গিয়েছে, কারণ এখানে বেশি সংখ্যক স্পট এইখানে তৈরি করেছে। তার মানে বেশি সংখ্যক আলফা কণা সেটা সোনার পাত ভেদ করে সোজা গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে আঘাত করেছে। এবং সামান্য কিছু কণা তারা তাদের গতিপথ থেকে বাঁক নিয়ে তারা এইখানে গিয়ে আঘাত করেছে। তাহলে কিছুটা বাঁক নিয়েছে আলফা কণা এই দুটো জায়গায়, এবং এদের মধ্যে খুব সামান্য কিছু কণা তারা তাদের গতিপথ থেকে পুরো উল্টো দিকে তারা ব্যাক করেছে। তাহলে এটা হলো অবজারভেশন। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এই আলফা কণা যেটা বিসমাথ থেকে নির্গত হয়েছে, সেটি সোনার পাতের সঙ্গে আঘাত করার পর কি করলো? দেখা গেল কি যে বেশিরভাগ আলফা কণাই সোজা বেরিয়ে গেল, সামান্য কিছু কণা তারা সামান্য কোণে বেঁকে গেল, এবং অতি সামান্য কিছু কণা তারা পুরোপুরি তাদের গতিপথের উল্টো দিকে তারা ব্যাক করলো। এবার এই সোনার পাতের এই জায়গাটা কিছু একটা ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, যার ফলে সোজা কিছু বেরিয়েছে, কিছু বাঁক নিয়েছে। এখন ওই জায়গাটা কি হয়েছে সেটা যদি দেখতে হয়, তাহলে দেখো আমরা ওই অংশটিকে যদি একটু জুম করে দেখি, তাহলে আমরা এই রকম একটি চিত্র দেখতে পাই। তো ব্যাপারটা হয়েছে কি যে এইখানে বেশিরভাগ অংশকেই দেখো সোজা আলফা কণা বেরিয়ে গিয়েছে, মানে সোজা এই পথে দেখানো হয়েছে। খুব সামান্য কিছু কণা তারা সামান্য অ্যাঙ্গেলে বেঁকেছে, এবং অতি সামান্য কিছু কণা তারা তার গতিপথের উল্টো দিকে ফেরত এসেছে। তাহলে এই যে চিত্রটি যেটি আমরা এখানে দেখাচ্ছি, এই চিত্র থেকে ঠিক কি কি সিদ্ধান্তে আসা যায়? দেখো, আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে। আলফা কণা যদি সোজা বেরিয়ে যায় বেশিরভাগ অংশ, তাহলে এর থেকে কি প্রমাণিত হয়? বেশিরভাগ অংশই যদি সোজা বেরিয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ওই ধাতব পাত বা সোনার পাতের মধ্যে যে গোল্ডের পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুর বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা। তাই জন্য সে কোনো দিকে বাঁক না নিয়ে তার গতিপথে সোজা বেরিয়ে গিয়েছে। তাহলে প্রথম যে সিদ্ধান্তে আসা যায় এই পরীক্ষা থেকে, সেটা হচ্ছে যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। এবার এর সঙ্গে আরও কি জিনিস জানা যায়, সেটা হচ্ছে যে সেকেন্ড যে অবজারভেশনটা আমরা দেখলাম যে আলফা কণা সামান্য অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে। তাহলে সামান্য অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে, এটা থেকে কি প্রমাণিত হয়? যেহেতু আলফা কণা খুব ভারী একটি কণা এবং এটি বাঁক নিয়েছে, তার মানে এখান থেকে বুঝতে হবে, তার মানে এখানে এর গতিপথে এমন কেউ ছিল যে এর মতোই বা এর থেকেও বেশি শক্তিশালী। এবার আলফা কণা একটি ধনাত্মক কণা বা পজিটিভ চার্জযুক্ত কণা। এবার একে বাঁকিয়ে দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই তার গতিপথে যে কণাটি বা শক্তিশালী কণাটি রয়েছে সেটি ধনাত্মক চার্জযুক্ত। তাই জন্য পজিটিভ চার্জকে বিকর্ষণ করে তার গতিপথ থেকে বাঁকিয়ে দিয়েছে। তার মানে কি হলো? তার মানে যেটা হলো সেটা হচ্ছে কিছু আলফা কণা তার গতিপথের সামনে
এমন কাউকে পেয়েছে যেটা খুব ভারী এবং পজিটিভ চার্জযুক্ত। তো এখান থেকে পরিষ্কার যেটা রাদারফোর্ড সিদ্ধান্তে আসলেন সেটা হচ্ছে যে অ্যাটমের মধ্যে সমস্ত যে পজিটিভ চার্জ প্রোটনগুলো রয়েছে সেগুলো একটি জায়গায় কেন্দ্রীভূত রয়েছে। তো একটি জায়গায় যদি কেন্দ্রীভূত থাকে তাহলে সব পজিটিভ চার্জ মিলিয়ে ওই যে কেন্দ্রটা সেই কেন্দ্রটা অনেক বেশি শক্তিশালী ধনাত্মক চার্জযুক্ত হবে এবং প্রোটনের মাস আমরা দেখেছি তা যথেষ্ট ভারী, ফলে প্রোটনগুলো যদি জুড়ে একটা কেন্দ্রে অবস্থান করে তাহলে টোটাল ভর সেটাও অনেক বেশি হবে। তো এখান থেকে রাদারফোর্ড বললেন যে অতি ক্ষুদ্র স্থানে মানে পরমাণুর যে অতি ক্ষুদ্র স্থান সেখানেই সম্পূর্ণ চার্জ ও ভর কেন্দ্রীভূত থাকে। এটি তিনি দ্বিতীয় সিদ্ধান্তে আসলেন এবং তিনি বললেন যে পরমাণুর মধ্যে এই পজিটিভ প্রোটনগুলো যে কেন্দ্রীভূত থাকছে একটি জায়গায়, এবার পরমাণুর মধ্যে তো আরেকটি ক্ষুদ্রতম কণা আছে যেটি হচ্ছে ইলেকট্রন। তিনি বললেন ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াস বা ওই সেন্টার যেটা সেই সেন্টারের চারিদিকে অবস্থান করছে। তো তিনি বললেন ইলেকট্রনগুলি কেন্দ্রকের বাইরে, এই যে কেন্দ্রক যেটি যে জায়গাটায় পজিটিভ চার্জগুলো রয়েছে তার ঠিক বাইরের দিকটা ইলেকট্রনগুলো অবস্থান করছে। তো এটি হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত সেইগুলো। তাহলে সেটিকে আমরা যদি একটু ছবির সাহায্যে দেখি তাহলে ঠিক এই ডান দিকের ছবিটা তোমরা খেয়াল করো যে এখানে এই কেন্দ্রটা সমস্ত পজিটিভ চার্জ প্রোটন এখানে অবস্থান করছে। এবার যখনই আলফা কণা এখান দিয়ে ট্রাভেল করছে, যেহেতু এটি একটু খুব ক্ষুদ্র জায়গায় অবস্থান করছে, তো বাকি যে অংশগুলো রয়েছে সেই বাকি অংশগুলো প্রায় ফাঁকা। তো যখনই আলফা কণা এইখান দিয়ে ট্রাভেল করছে তখন সে দেখবে যে কারোর সঙ্গে কোনো ধাক্কাধাক্কিতে অংশগ্রহণ করছে না এবং সেটি ইলেকট্রন দ্বারাও প্রভাবিত হবে না, কারণ আলফার ভর এবং চার্জ যেটা খুব বেশি একটা ইলেকট্রনের তুলনায়, তাই ইলেকট্রনের পক্ষে তাকে বিকর্ষণ করা, আকর্ষণ করা বা তার গতিপথকে পরিবর্তন করানো সম্ভব নয়। তাই জন্য এখানে ইলেকট্রন থাকা আর না থাকা সমান, তাই আলফা কণাগুলি সোজা বেরিয়ে যাবে। তো বেশিরভাগ আলফা কণা সোজা ওই জন্য বেরিয়ে গিয়েছে। সুতরাং বলা যায় যে অ্যাটমের মধ্যে বেশিরভাগ অংশই হচ্ছে শূন্য স্থান বা খালি জায়গা। এবার কিছু আলফা কণা তারা বাঁক নিয়েছে। কারা বাঁক নিয়েছে? তাহলে যারা এই পথ দিয়ে যেতে যেতে যখন এই রকম একটি সেন্টার বা কেন্দ্রকের পাশ দিয়ে যাতায়াত করছে, যখন যাচ্ছে তখন সে এখান থেকে বাঁক নিয়ে তারা তার গতিপথ পরিবর্তন করেছে। বা এটাকে যদি আমরা এদিক থেকে দেখাই তাহলে এটা এদিকে এইভাবে বাঁক নিয়েছে। কেন? কারণ আলফা কণা যেটি সেটি পজিটিভ চার্জ এবং এই পজিটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হয়ে তারা তাদের গতিপথ চেঞ্জ করেছে। এবার খুব সামান্য আলফা কণা যারা সোজা একদম এই কেন্দ্রককে আঘাত করেছে তারা পুরোপুরি তাদের গতিপথকে পরিবর্তন করে তারা উল্টো দিকে ফেরত চলে এসছে। তাহলে এই যে তিনটে অবজারভেশন আমরা একটু আগে দেখলাম, এখান থেকে সিদ্ধান্ত আসা যায় যে পরমাণুর গঠন বা অ্যাটমের স্ট্রাকচারটা ঠিক এমন যেখানে এই অ্যাটমের ঠিক কেন্দ্রে সমস্ত পজিটিভ চার্জযুক্ত প্রোটনগুলো কেন্দ্রীভূত থাকে এবং এই কেন্দ্রকের বাইরে এই যে অংশটা এখানে সমস্ত ইলেকট্রনগুলো সেখানে অবস্থান করছে। এটি হচ্ছে রাদারফোর্ডের সিদ্ধান্ত। এবার এই অবজারভেশন বা এই সিদ্ধান্তের উপর বেস করে তিনি রাদারফোর্ডের পরমাণু মডেল সেটি উপস্থাপন করেন। তো আমরা এরপর এই রাদারফোর্ডের পরমাণু মডেলটিতে কি কি তিনি মন্তব্য করেছিলেন সেটা একটু জেনে নেব। দেখো, ওই এক্সপেরিমেন্টের উপর বেস করে তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত অংশকে নিউক্লিয়াস বলে। মানে ওই যে পরমাণুর যে কেন্দ্রক যেখানে সমস্ত পজিটিভ চার্জগুলো কেন্দ্রীভূত আছে, এই পার্টটিকেই বলা হচ্ছে কি নিউক্লিয়াস।
এই পার্টটিকে কী বলা হচ্ছে? নিউক্লিয়াস। তিনি আরও বলেন যে নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় অতি ক্ষুদ্র। এটা কেন? কারণ তিনি একটু আগেই আমরা আলোচনা করেছি যে পরমাণুর বেশিরভাগ অংশই হচ্ছে খালি। আর এই খালি কী কারণে? কারণ বেশিরভাগ আলফা কণায় দেখেছি যে সোজা বেরিয়ে গিয়েছে। তাহলে এখান থেকে সিদ্ধান্তে আসা যায় যে পরমাণুর বেশিরভাগ অংশই খালি। তাহলে এই প্রোটনগুলো খুব ক্ষুদ্র জায়গায় অবস্থান করছে। তার মানে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা খুব অল্প জায়গা নিয়ে তৈরি। তার মানে বলা যায় নিউক্লিয়াসের যে আকার, এই যে কেন্দ্রক বা নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র হবে। তিনি তারপর কি বললেন? তিনি বললেন যে যেহেতু পরমাণু একটি নিউট্রাল স্পিসিস বা তড়িৎপ্রসম, তাহলে এই নিউক্লিয়াস বা কেন্দ্রকের মধ্যে সমস্ত যে পজিটিভ চার্জ রয়েছে তার যে টোটাল চার্জের অ্যামাউন্ট, সেটা অবশ্যই কেন্দ্রকের বাইরে যে ইলেকট্রনগুলি রয়েছে তাদের সমস্ত ঋণাত্মক চার্জ তার সমান হবে, না হলে পরমাণু নিউট্রাল হবে না। তাহলে তিনি বললেন নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধানের পরিমাণ নিউক্লিয়াস বহির্ভূত অংশে উপস্থিত ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের সমান হবে। এবার আমরা আগের ক্লাসে বলেছিলাম একটি প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জের অ্যামাউন্ট সমান, কিন্তু তারা বিপরীত। একটি ধনাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন হলো ঋণাত্মক। তাহলে এবার পরমাণু যদি নিস্তড়িত হয় তাহলে অবশ্যই পরমাণুর মধ্যে প্রোটনের সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে মোট প্রোটনের সংখ্যা এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশে মোট ইলেকট্রনের সংখ্যা সমান হবে। তাহলে এখান থেকে এটাও সিদ্ধান্তে আসা যায় যে পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। তিনি বলেন আরও যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, এই যে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলি রয়েছে, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দেখবে একটি কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স এখানে কাজ করছে। কারণ কি? কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ। তো এদের মধ্যে একটি কুলম্বীয় আকর্ষণ বল কাজ করছে বা স্থিরতাড়িতিক আকর্ষণ বল কাজ করছে। এবং তিনি বলেন যে ইলেকট্রনগুলো অনবরত এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তাহলে এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে তখনই ঘুরতে পারবে যদি এই যে স্থিরতাড়িতিক আকর্ষণ বলটি তার কেন্দ্রাতিক বল অথবা আমরা যেটাকে বলি সেন্ট্রিফিউগাল ফোর্স তার সঙ্গে সমান হবে। তার মানে এই যে তার ইনওয়ার্ড ফোর্স, মানে এটাকে আমরা যদি স্থিরতাড়িতিক আকর্ষণ বল F1 বলি, আর তার বাইরের দিকে যে ঘূর্ণনজনিত কারণে যে বাইরের দিকে যে অপকেন্দ্র বল বা কেন্দ্রাতিক বল, সেটাকে আমরা যদি F2 বলি, তাহলে এই F1 আর F2 এই দুজনের মান সমান হবে। বোঝা গেল? তাহলে এইটা বলা হবে যে এদের F1 F2 মানে অপকেন্দ্রিক বল এবং কুলম্বীয় বল বা অভিকেন্দ্রিক বল এই দুটো সমান হবে, সেটাই বলা হয়েছে। তিনি বললেন নিউক্লিয়াস ইলেকট্রন স্থিরতাড়িতিক আকর্ষণ বল ও ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল পরস্পর সমান ও বিপরীতমুখী। দেখতেই পাচ্ছ। তাহলে এটা একটি পয়েন্ট রাদারফোর্ড পরমাণুর মডেলের। তাহলে এইবার এই যে রাদারফোর্ডের পরমাণুর মডেলটা আমরা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে একটি পরমাণুর সমস্ত অংশ জুড়ে প্রোটনগুলো ছড়িয়ে থাকে না। পরমাণুর কেন্দ্রে একটি নিউক্লিয়াস বলে একটি জায়গা বা একটি রিজিয়ন আছে, যেখানে সমস্ত পজিটিভ চার্জ যুক্ত প্রোটন তারা অবস্থান করছে একটি ছোট্ট জায়গায়। এবং এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে যা নিউক্লিয়াস বহির্ভূত যে অংশ, সেই অংশে ইলেকট্রনগুলো ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। তাহলে এখান থেকে আমরা পরমাণুর মডেল সম্পর্কিত একটা ধারণা পেতে পারি রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। কিন্তু এই যে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টে যে মডেলটি তিনি বললেন, সেখানে নিউক্লিয়াসের এক্সিস্টেন্স সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই,
কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এই এই জায়গাটায় তার মডেলের একটি লিমিটেশন বা ব্যর্থতা চলে এলো। তো আমরা এখন দেখে নেব যে এই রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাটা কী জিনিস। এখানে আমরা একটা জিনিস উল্লেখ করব, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক থিওরি। অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক থিওরি, সেখানে বলা হচ্ছে যে যদি পজিটিভ বা নেগেটিভ চার্জগুলো গতিশীল অবস্থায় থাকে বা রিলেটিভ মোশনে থাকে, তাহলে অবশ্যই সেই কণাগুলি শক্তি বিকিরণ করবে। তাহলে এই যে শক্তি বিকিরণ করবে কখন? যখন নেগেটিভ বা পজিটিভ মানে চার্জযুক্ত কণা গতিশীল অবস্থায় থাকবে, তখন তারা অনবরত কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্নভাবে তারা শক্তি বিকিরণ করবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রোডাইনামিক থিওরি এবং এটা সত্য, কারণ এটা পরীক্ষালব্ধ। এবার রাদারফোর্ডের মডেল অনুযায়ী রাদারফোর্ড যে বললেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো অনবরত ঘুরছে, তাহলে এই তত্ত্ব অনুযায়ী বা এই মডেলের যে মন্তব্য অনুযায়ী ওই ইলেকট্রনটি যেহেতু ঘূর্ণনরত গতিশীল অবস্থায় রয়েছে, তাহলে ওই কণাটি বা ইলেকট্রনটি অনবরত শক্তি বিকিরণ করবে। এবার যদি এই ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে ঘুরতে অনবরত শক্তি বিকিরণ করে, তাহলে আমরা জানি যত শক্তি বিকিরণ করবে তত ইলেকট্রনটি নিউক্লিয়াসের কাছে চলে আসবে। তাহলে কি হবে? তাহলে যে ছবিটা তুমি খেয়াল করো, ইলেকট্রন যখন ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, সে যদি অনবরত শক্তি বিকিরণ করে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে সে ধীরে ধীরে ঘুরতে 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 সে নিউক্লিয়াসের কাছে এসে এবং শেষে সে নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়বে। তাহলে এই যে জিনিসটা, এতে করে নিউক্লিয়াস তার এক্সিস্টেন্স থাকবে না, অর্থাৎ নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জটার এক্সিস্টেন্স থাকবে না, অর্থাৎ পরমাণুর মডেলের এক্সিস্টেন্স থাকবে না। তাহলে তিনি যে বললেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো অনবরত ঘুরছে, তাহলে এইভাবে যদি অনবরত নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকে, তাহলে তারা কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করবে। তাহলে এই যে শক্তি বিকিরণ যদি করতে থাকে, তাহলে ইলেকট্রনটি ঘুরতে ঘুরতে একটা সময় স্পাইরাল পথে সে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে এবং পরমাণু ধ্বংস হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যর্থতা। এবার তিনি এর সঙ্গে আরেকটি জিনিস এখানে তার ব্যর্থতার মধ্যে আসে, সেটা হচ্ছে যে তার যে মডেল সেই অনুযায়ী সেখানে যেহেতু নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরিত হবে, তাহলে আমরা যদি ওই শক্তিটাকে একটি প্রিজমের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে আমরা অবশ্যই নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখতে পাব। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রেখা বর্ণালী। তাহলে আমরা রেখা বর্ণালী দেখতে পাচ্ছি, আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন করতে পারছি না বা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের লিমিটেশন বা সীমাবদ্ধতা। তো যখনই রাদারফোর্ডের মডেলের এই সীমাবদ্ধতাটা এলো, তার মানে এখান থেকে যেটা আমরা ব্যাখ্যা করতে পারলাম না, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত অবস্থায় কেমনভাবে থাকে। কিন্তু যে জিনিসটা আমরা বলতে পারলাম সেটা হচ্ছে, সফলভাবে বলতে পারলাম, সেটা হচ্ছে যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস বলে একটি বস্তু থাকে, যেখানে সমস্ত পজিটিভ চার্জগুলো কেন্দ্রীভূত থাকে এবং তার চারিদিকে ইলেকট্রনগুলি অবস্থান করে। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ এটা পরীক্ষালব্ধ এবং এটা প্রমাণিত। এবার এছাড়াও আরও বিশেষ কিছু জিনিসপত্র যেগুলো রাদারফোর্ডের মডেলে ব্যাখ্যা পাওয়া যায়নি, সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলি অবস্থান করছে, তারা কোন দূরত্বে অবস্থান করছে, তাদের বেগ কত, তাদের শক্তি কত, এই বিষয়গুলো নিয়ে রাদারফোর্ডের মডেল থেকে কোনো রকম তথ্য আমরা পাইনি।
তাহলে এই যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এগুলোই হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। এখন এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের যে ঘোরাটা সেটা কেমন, বা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কেমনভাবে অবস্থান করে সেইটা আমরা রাদারফোর্ড মডেল থেকে যেহেতু পেলাম না, তাহলে এর জন্য আমাদের পরবর্তী মডেলটা নিয়ে আলোচনা করতে হবে, যেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল বা বোরের পরমাণু মডেল। তাহলে চলো দেখে নিই যে বোরের পরমাণু মডেলে বিজ্ঞানী নিলস বোর তিনি ঠিক কী আলোচনা করেছিলেন এবং এই যে সীমাবদ্ধতা যেগুলো আমরা পেলাম সেগুলো ওখানে আমরা সমাধান করতে পারি কি না। 1913 সালে অর্থাৎ রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ঠিক 2 বছর পরে বিজ্ঞানী নিলস বোর হাইড্রোজেন অ্যাটম এবং হাইড্রোজেনের মতন যারা একটা ইলেকট্রন ক্যারি করে সেই ধরনের আয়নের ক্ষেত্রে বোরের অ্যাটমিক মডেল উপস্থাপন করেন, যাকে বলা হয় বোর অ্যাটমিক মডেল বা বোরের পরমাণু মডেল। তো চলো আমরা দেখে নিই যে এই বোরের পরমাণু মডেলে তিনি কি কি মন্তব্য করেন যেগুলোকে বোর মডেলের স্বীকার্য বলা হয়। তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে নিউক্লিয়াস যেটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলি রয়েছে তারা একটি নির্দিষ্ট কক্ষপথে তারা অনবরত আবর্তন করছে, যেটিকে তিনি চিত্রের সাহায্যে এইভাবে দেখালেন যে পরমাণুর ঠিক কেন্দ্রে এরকম একটি নিউক্লিয়াস আছে যেখানে সমস্ত পজিটিভ চার্জযুক্ত কণা প্রোটন তারা অবস্থান করছে এবং এই প্রোটন বা নিউক্লিয়াসের ঠিক চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথ, এই নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি অনবরত নিউক্লিয়াসকে আবর্তন করছে। তাহলে এই যে নির্দিষ্ট কক্ষপথের ধারণা এটা আমরা বোর অ্যাটমিক মডেল থেকে পেতে পারি। তিনি আরও বলেন যে এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো আবর্তন করছে, এই নিউক্লিয়াসের চারিদিকে যে আবর্তনরত যে কক্ষপথ এটা যেহেতু নির্দিষ্ট, তাই এই কক্ষপথকে বলা হয় সুস্থিত কক্ষপথ এবং এক্ষেত্রে কোনো রকম শক্তির বর্জন বা শোষণ হবে না, কারণ ইলেকট্রনগুলি তারা একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। তিনি আরও বলেন যখন ইলেকট্রন উচ্চতর শক্তির স্তর থেকে, মানে ধরো মনে করো কোনো একটি ইলেকট্রন সেটি এইখানে অবস্থান করছে বা ওই পথে সে ঘুরছে, এই পথে সে ঘুরছে, এবার এই ইলেকট্রনটিকে যদি তার নিচের কক্ষে এরকম জায়গায় নিয়ে আসা হয়, এই কক্ষপথে নিয়ে আসা হয়, তাহলে সে কিছু শক্তি বিকিরণ করবে। তাহলে এটাকে বলা হয় ডি এক্সাইটেশন। মানে কোনো একটি ইলেকট্রন যদি উচ্চতর শক্তির স্তর বা উচ্চতর কক্ষপথে থাকে, এবার ওই কক্ষপথ থেকে যদি ইলেকট্রনটি নিম্নতর কক্ষপথে নিয়ে আসা হয় তাহলে সে কিছু শক্তি ছেড়ে দেবে। এটাকে ইংরেজিতে বলা হয় ডি এক্সাইটেশন। এবং আরও তিনি বলেন যে যদি ঠিক উল্টো ঘটনা ঘটানো হয়, মানে কোনো নিম্নতর কক্ষপথ সেখানে যদি কোনো ইলেকট্রন অবস্থান করে এবং তাকে যদি একটি নির্দিষ্ট পরিমাণ এনার্জি দেওয়া হয়, তাহলে সেই ইলেকট্রনটা নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে স্থানান্তরিত হবে। এটাকে বলা হয় এক্সাইটেশন। তো এই পয়েন্টে তিনি বলতে চাইলেন তাহলে কি না, ইলেকট্রন যেগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছিল, সেখানে যদি উচ্চতর কক্ষপথ থেকে তাকে নিম্নতর কক্ষপথে নিয়ে আসা হয় তাহলে সেই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করবে। এবং ঠিক উল্টো ঘটনা যদি আমরা করি, মানে নিম্নতর স্তরে ঘূর্ণনরত কোনো ইলেকট্রনকে যদি আমরা উচ্চতর কোনো কক্ষপথে পাঠাতে চাই তাহলে অবশ্যই সেখানে শক্তির শোষণ হবে। এটাকে বলা হয় এক্সাইটেশন। তো এখান থেকে ইলেকট্রনের ট্রানজিশন এই কনসেপ্টটা তিনি
আলোচনা করেন। এবার এই সুস্থিত কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করছে, এই ইলেকট্রনগুলো যখন এখানে আবর্তন করছে, যেহেতু একটি সুস্থিত কক্ষপথ বা স্টেশনারি অরবিট, তাহলে এই কক্ষপথে যখন সে আবর্তন করছে তখন তার এই নিউক্লিয়াসের দিকে একটি আকর্ষণ বল কাজ করছে, যেটাকে বলা হয় স্থির তাড়িতিক আকর্ষণ বল। কারণ কি, এরা দুজন অপোজিট চার্জ। এবং সেই আকর্ষণ বলকে যদি আমরা F1 বলি এবং এর বাইরের দিকে একটি কেন্দ্রাতিক বল সবসময় কাজ করছে যখন ইলেকট্রনটা ঘুরছে, এবং এই কেন্দ্রাতিক বলটাকে যদি আমি F2 বলি, তাহলে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে F1 আর F2 এই দুজনের মান সমান হবে। তাহলেই ইলেকট্রনগুলি ওই নিউক্লিয়াসের চারিদিকে একটি সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে পারবে। এবার এই মনে করো যে এই যে নিউক্লিয়াসটি যেটি আছে, এই নিউক্লিয়াসে মনে করো টোটাল জেডখানা প্রোটন আছে। নিউক্লিয়াসে প্রোটন থাকে বলেছি, তাহলে জেডখানা প্রোটন আছে এবং প্রত্যেকটা প্রোটনের চার্জ আমরা জানি যে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীতধর্মী। তার মানে ইলেকট্রনের চার্জ যদি -E হয় তাহলে একটি প্রোটনের চার্জ হচ্ছে +E। এবার যদি জেডখানা প্রোটন থাকে তাহলে টোটাল চার্জ হবে +Z/E। এবার এই ইলেকট্রনটা যদি এই নিউক্লিয়াস থেকে ঠিক r দূরত্বে থাকে, এই দূরত্বটা যদি r হয় এবং ইলেকট্রনের চার্জ যেহেতু -E, তাহলে এদের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল মানে F1 যেটাকে আমি ধরেছি, সেই F1 এর মান হবে ম্যাগনিটিউড অফ টোটাল পজিটিভ চার্জ আর ম্যাগনিটিউড অফ নেগেটিভ ইলেকট্রন চার্জ তার গুণফল ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। তার মানে কি হবে এখানে ZE ইন্টু E ডিভাইড বাই R স্কোয়ার। মানে এটা কি হয়, এটা হয় F1 ইকুয়াল টু Z² বাই R স্কোয়ার। এইটাই হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। এবং এই যে ইলেকট্রন যেটা এই কক্ষপথে অনবরত ঘুরছে, তার যদি লিনিয়ার ভেলোসিটি সেটা আমরা v বলি, মানে স্পর্শক বরাবর তার যে গতিবেগ সেটা যদি আমরা v বলি, ইলেকট্রনের ভর যদি m বলি, তাহলে এই বাইরের দিকে অপকেন্দ্রিক বল মানে F2 যেটা, সেই F2'র মান হবে mv²/r। তাহলে এর বাইরের দিকে যে বলটা হচ্ছে সেটা হচ্ছে mv²/r, আর ভিতরের দিকে যে আকর্ষণ বল সেটা হচ্ছে Z²/r। এবার আমরা জানি যে যদি ইলেকট্রনটা এই স্টেশনারি অরবিট এখানে সুস্থিত কক্ষপথে যদি আবর্তন করে, তাহলে অবশ্যই F1 আর F2'র মান সমান হতে হবে। তার মানে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে এই Z²/r² আর এই mv²/r এই দুটোর মান সবসময় সমান থাকবে। তাহলে এই গেল হচ্ছে বোরের পরমাণুর মডেলের স্বীকার্য। এবার এই যে পরমাণু মডেলে এই যে বিভিন্ন কক্ষপথকে আমরা দেখালাম, এই কক্ষপথগুলোকে আমরা n দিয়ে ডিনোট করি। মানে এই যে প্রথম কক্ষপথ সেটার n এর মান হচ্ছে 1, প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ তার n এর মান হচ্ছে 2, তৃতীয় কক্ষপথ তার n এর মান 3, এবং আরও যদি কক্ষপথ আমরা এখানে দেখাই তাহলে 4, 5, 6 অ্যান্ড সো অন। তাহলে এইগুলোকে আমরা n দিয়ে ডিনোট করি 1, 2, 3, 4 এইভাবে। তার মানে যত n এর মান বাড়বে তার মানে সেটি নিউক্লিয়াস থেকে তত দূরে অবস্থান করবে। তাহলে এই গেল হচ্ছে কক্ষপথ বা বোরের কক্ষপথ বা অরবিট এই সম্পর্কিত আলোচনা। এবার আমরা এখানে বলেছি যে বোর মডেলে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। এবার নির্দিষ্ট কক্ষপথে যদি আবর্তন করে তাহলে এই নির্দিষ্ট কক্ষপথ যদি n = 1 বলি, তাহলে তার ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে দূরত্ব এক মানে ফিক্সড, তাহলে সেটাকে আমরা r1 বলতে পারি।
তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্স, এটাকে আমরা যদি R1 বলি, তাহলে এখান থেকে N2 কক্ষপথের ডিস্টেন্সকে R2 বলবো, এবং এখান থেকে N3 এই যে কক্ষপথ সেটাকে আমরা R3 ডিস্টেন্স বলবো। তাহলে আমরা যদি কক্ষপথ ফিক্স করে দিই, তাহলে তার ব্যাসার্ধও কি ফিক্সড হয়ে যাবে। এবং এই যে নির্দিষ্ট একটি কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে, এই নির্দিষ্ট কক্ষপথের দূরত্ব যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে তার আবর্তনের সময় তার গতিবেগ সেটাও ফিক্স থাকবে। তাহলে প্রথম কক্ষের জন্য গতিবেগ v1, দ্বিতীয় কক্ষপথে গতিবেগ v2 ইলেকট্রনের, তৃতীয় কক্ষপথে গতিবেগ v3 অ্যান্ড সো অন। এবং শুধু তাই নয়, যদি একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকে, তার যেমন আর ফিক্স থাকবে, ভি ফিক্স থাকবে, তেমনি তার শক্তি বা টোটাল এনার্জি সেটাও ফিক্স থাকবে। তাহলে N1 তার এই কক্ষপথে যে ইলেকট্রনটি ঘুরছে তার শক্তিকে আমরা যদি E1 বলি, তাহলে দ্বিতীয় কক্ষপথের এনার্জিকে আমরা E2 বলবো, আর তৃতীয় কক্ষপথের এনার্জিকে E3 বলবো, অ্যান্ড সো অন। তার মানে এখান থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই বোরের যে কক্ষপথ বা অরবিটের যে ধারণা, এখান থেকে আমরা জানি যে বোরের এই কক্ষপথের যদি আমরা নির্দিষ্ট করে দিই, কক্ষপথটিকে যদি আমরা নির্দিষ্ট করে দিই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ অ্যান্ড সো অন, তাহলে সেই নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রে তার ব্যাসার্ধ নির্দিষ্ট হবে, তার গতিবেগ নির্দিষ্ট হবে এবং তার মোট শক্তি নির্দিষ্ট হবে। কিন্তু যদি আমরা এন চেঞ্জ করে দিই, মানে কক্ষপথকে পরিবর্তন করে দিই, তাহলে তার আর পরিবর্তিত হয়ে যাবে, ভেলোসিটি মানে গতিবেগ পরিবর্তন হয়ে যাবে, এবং এনার্জি, টোটাল এনার্জি সেটাও পরিবর্তিত হয়ে যাবে। তার মানে এই ভেলোসিটি, রেডিয়াস মানে ব্যাসার্ধ এবং শক্তি সেগুলো এনের উপর ডিপেন্ডেন্ট বা এনের উপর নির্ভর করে। শুধু তাই না, যদি আমরা জেড মানে নাম্বার অফ প্রোটনকে পরিবর্তন করে দিই, তাহলে নাম্বার অফ প্রোটন মানে পজিটিভ চার্জযুক্ত প্রোটন যত বেড়ে যাবে, তত ইলেকট্রনের প্রতি আকর্ষণ করার ক্ষমতা সেটাও বেড়ে যাবে। তাহলে এই সেন্টারে যদি প্রোটনের সংখ্যা বেড়ে যায়, তাহলে টোটাল চার্জ বেড়ে যাবে, তাহলে সে ইলেকট্রনকে আরও জোরে নিজের দিকে টানবে, তাহলে এই ইলেকট্রনের যে অরবিটগুলো বা কক্ষপথগুলো তারা আরও কাছে চলে আসবে, তাহলে আরগুলোও ছোট হয়ে যাবে, তাহলে সেই সব কটে কক্ষপথ তারা আরও নিউক্লিয়াসের কাছে অবস্থান করবে। এটাকে সংকোচন বলা হবে। তাহলে এই যে জেড পরিবর্তন করলে তাহলে দেখো আর পরিবর্তন হয়ে যাবে। তাহলে জেড পরিবর্তন করলে আর পরিবর্তন যদি হয়, এবার আমরা একটু আগে দেখলাম আর যদি পরিবর্তন হয় তাহলে ভি পরিবর্তন হবে, ই পরিবর্তন হবে। তাহলে জেড যদি পরিবর্তন করি আমরা, তাহলে সেক্ষেত্রে তার ব্যাসার্ধের পরিবর্তন ঘটবে, ভেলোসিটির পরিবর্তন অথবা গতিবেগের পরিবর্তন ঘটবে এবং মোট শক্তির পরিবর্তন ঘটবে। তাহলে আমরা দেখলাম যে ব্যাসার্ধ, গতিবেগ এবং মোট শক্তি এগুলো যেমন এনের সঙ্গে পরিবর্তনশীল, তেমনি জেড মানে নাম্বার অফ প্রোটনের সঙ্গে পরিবর্তনশীল। তার মানে সোজা কথা হচ্ছে জেড এবং এন এই উভয় যদি পরিবর্তন করা হয়, তাহলে আমাদের আর এবং ভি এবং ই এই তিনটে জিনিস পরিবর্তিত হবে। তাহলে এটা ঠিক কীভাবে পরিবর্তিত হবে সেইটা দেখার জন্য আমরা এবার দেখব যে এই আর, ভি এবং ই ঠিক জেড আর এনের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত সেগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখব। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমরা দেখে নেব যে এন পরিবর্তন করলে ব্যাসার্ধের, কক্ষপথের ব্যাসার্ধের কি পরিবর্তন হয়। তার জন্য আমি একটি ইকুয়েশন এখানে তোমাকে দেখাচ্ছি। দেখো যে ব্যাসার্ধ আর এনতম কক্ষের ব্যাসার্ধ সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এবার এই যে টার্মগুলো তুমি দেখতে পাচ্ছ, এই টার্মগুলো কি কি? এন হচ্ছে ওই কক্ষপথের সংখ্যা, এইচকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ ইন্টু সেকেন্ড। আর নিচে রয়েছে দেখো 4 পাই, তার সঙ্গে এমটা কি? এমটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর, সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। সেটা কত? 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম।
আর জেডটা কি? জেডটা হচ্ছে নাম্বার অফ প্রোটন নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন কটি আছে সেটা হচ্ছে জেড। এবং ইটা কি? ই হচ্ছে চার্জ, যেটার সিজিএস ইউনিট হচ্ছে, সিজিএসে তার মান হচ্ছে 4.8 × 10⁻⁻10 ESU। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে কোনো অরবিটের জন্য, যে কোনো কক্ষপথের জন্য এইচ এর মান মানে প্লাঙ্ক কনস্ট্যান্টের মানটা সমান থাকবে, একই থাকবে, নির্দিষ্ট থাকবে। 4π এটা নির্দিষ্ট থাকবে। এম ইলেকট্রনের ভর সেটা নির্দিষ্ট থাকবে। ই চার্জ অফ ইলেকট্রন সেটাও নির্দিষ্ট থাকবে। শুধু যেটা পরিবর্তনশীল সেটা হচ্ছে কক্ষপথের সংখ্যা 1 2 3 4, কোন কক্ষপথকে আমি বলছি, কোন কক্ষপথের আমি ব্যাসার্ধ নির্ণয় করতে চাইছি। আর জেড মানে সেই অ্যাটমের অ্যাটমিক নাম্বার, মানে নাম্বার অফ প্রোটন কটি আছে নিউক্লিয়াসের মধ্যে, সেটা পরিবর্তনশীল। সেটা কারণ পরমাণু যদি চেঞ্জ করে দিই আমি, তাহলে প্রোটনের সংখ্যাটাও কি দেখব? আলাদা দেখব। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর এন, এটা বাকি যে পার্টটা রয়েছে এগুলো সবগুলো যদি মানগুলো বসিয়ে দিই তাহলে একটি ধ্রুবক হয়। তার সঙ্গে পরিবর্তনশীল যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে এন স্কোয়ার, আর নিচে হচ্ছে জেড। তার মানে আমরা দেখলাম যে আর অফ এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। এবার এই যে এন স্কোয়ার বাই জেড এর সঙ্গে প্রপোর্শনাল, তার মানে তুমি বুঝতেই পারছো যে এন যদি আমি ইনক্রিজ করি, এনটাকে যদি বাড়িয়ে দিই, প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষ বা তৃতীয় কক্ষে যাই, তাহলে আর এন বৃদ্ধি পাবে। ছবিতে নিশ্চয়ই দেখেছো যে কক্ষপথ যদি আমি বাড়িয়ে দিই তাহলে তার ব্যাসার্ধও কী হবে? নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধও তার কী হবে? বেড়ে যাবে। আবার যদি জেডকে আমি বাড়িয়ে দিই, মানে প্রোটনের সংখ্যা যদি নিউক্লিয়াসে আমি বাড়িয়ে দিই, তাহলে কি করবে? সে ইলেকট্রনকে আরও শক্তি দিয়ে আরও জোরে টানবে। তাহলে ইলেকট্রনের কক্ষপথটি আরও নিউক্লিয়াসের কাছে চলে আসবে, তাহলে ব্যাসার্ধ কমে যাবে। তাহলে জেড যদি বাড়ে তাহলে আর সেটি কমে যাবে। তাহলে তুমি এখানে দেখতে পেলে যে এনের সঙ্গে এবং জেডের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্কটা কী। এবার এই যে ধ্রুবকটি, যেটি আমরা দেখলাম যে এইচ স্কোয়ার 4π² এম ইন্টু স্কোয়ার, এদের মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা এই ধ্রুবকের মান পেতে পারি এবং সেটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখানো যায়। দেখি তাহলে যে রেজাল্টটা আমরা পাই সেটা হচ্ছে 0.529 ইন্টু, এই হচ্ছে তার ধ্রুবকের মানটা, এবং তার সঙ্গে এন স্কোয়ার বাই জেড, ইউনিট হবে অ্যাংস্ট্রম। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের সমীকরণ, যেটা আমরা এখান থেকে পেলাম ওই বাকি ধ্রুবকগুলোর মান বসিয়ে। তাহলে এটা গেল হচ্ছে ব্যাসার্ধ। এবার আমরা এর পরে যেটা জানবো সেটা হচ্ছে যে এনতম বোর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ কত। তাহলে এই গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একই রকমভাবে আবার একটি ইকুয়েশানকে আমরা লিখেছি। দেখো সেটা হচ্ছে Vn = 2π z²/nh। এবার এই যে ইকুয়েশানগুলো, এই ইকুয়েশানগুলোর ডেরিভেশন তোমার সিলেবাসে নেই, কিন্তু তোমরা যদি চাও তাহলে ছায়া রসায়ন বইতে তোমরা এটার ডেরিভেশন বা কিভাবে ইকুয়েশানটা এলো সেটা তোমাদের দেখানো হয়েছে, তোমরা একটু ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম আবারও, যে এখানে দেখো যে 2π z²/nh, এখানকার মধ্যে 2π এটি একটি ধ্রুবক, ই চার্জ অফ ইলেকট্রন ধ্রুবক, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট এটাও ধ্রুবক। তাহলে যেটা হলো সেটা হচ্ছে এটাকে যদি আমরা রিরাইট করি তাহলে Vn = হয়ে যাচ্ছে ওই ধ্রুবকগুলো, তার সঙ্গে জেড এবং এন কিভাবে আছে? উপরে আছে জেড মানে নাম্বার অফ প্রোটন, নিচে আছে এন মানে কক্ষপথের সংখ্যা, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট কোনটি। এবার এখানে তুমি পরিষ্কার যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে যে জেড যদি আমি ইনক্রিজ করি, যেহেতু জেডের সঙ্গে Vn প্রপোর্শনাল, মানে নাম্বার অফ প্রোটন যদি নিউক্লিয়াসে ইনক্রিজ করি তাহলে ভি সেটাও বৃদ্ধি পাবে বা ইনক্রিজ করবে, মানে গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ আরও বেড়ে যাবে আগের তুলনায়। তাহলে নাম্বার অফ প্রোটন যদি নিউক্লিয়াসে বেড়ে যায় তাহলে ইলেকট্রনের গতিবেগ সেটাও বেড়ে যাবে। এবার
এরপরে দেখো যদি এনটাকে আমি ইনক্রিজ করি, এই এনটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে এই এনটাকে ইনক্রিজ করলে দেখা যাবে ভি এনটা ডিক্রিজ করবে। তার মানে যে ইলেকট্রনটা নিম্নতর কক্ষপথে আবর্তন করছে তার থেকে যদি উচ্চতর কক্ষপথে আবর্তন করে, মানে এনটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে তার ইলেকট্রনের গতিবেগটা হ্রাস পাবে। তার মানে ইলেকট্রনটা আগের থেকে স্লো মুভ করবে। তাহলে এটা গেল হচ্ছে ভেলোসিটির সঙ্গে জেড এবং এনের সম্পর্ক। এবার এই যে ধ্রুবকগুলো, যেই ধ্রুবকগুলোর মান যদি বসিয়ে দিই, মানে 2 পাই ইন্টু স্কোয়ার ডিভাইড বাই এইচ, এইগুলো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে এই ধ্রুবকের মানটা পাওয়া যায় সিজিএস ইউনিটে। সেটির মান কি পাওয়া যায় জানো তো? সেটা মান পাওয়া যায় 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এর সঙ্গে কি আছে জেড বাই এন সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইটা হয়ে গেল ভেলোসিটি বা গতিবেগের সমীকরণ, যেটা জেড এবং এনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে জেড যদি পরিবর্তন, মানে জেড যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে গতিবেগ বেড়ে যাবে, এন যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে গতিবেগ কমে যাবে। এরপর আমরা জেনে নেব হচ্ছে শক্তি, মোট শক্তি, তার সমীকরণ কি, সেগুলো কিভাবে এন এবং জেডের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো, এনতম কক্ষপথে গতিশীল বা আবর্তনশীল ইলেকট্রনের শক্তি, মোট শক্তি, সেটি নির্ণয় করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা একটি ইকুয়েশনকে আবারও ইউজ করতে পারি, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ইএন ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবার এইখানে দেখতে পাচ্ছ যে এখানে বাকি সব প্যারামিটারগুলো যেগুলো আছে সেগুলো সব ধ্রুবক, এবং জেড এবং এন এইটা পরিবর্তনশীল। মানে আমরা জেড এবং এনকে যদি পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে ই পরিবর্তিত হবে। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইএন যেটা, সেটা ইএন ইকুয়াল টু মাইনাস একটি ধ্রুবক, ওইগুলোর গুণফল, এবং তার সঙ্গে আমরা পাচ্ছি হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এই সমীকরণটা আমরা এখান থেকে পাচ্ছি, বাকিগুলোকে মান বসলে সেগুলো হচ্ছে ধ্রুবক হচ্ছে। এবার দেখো, এই ধ্রুবকটি যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইএন ইজ ইকুয়াল টু মাইনাস 1312 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তার মানে এই ধ্রুবক রাশিটির মান হচ্ছে 1312 এবং এর একক হবে কিলো জুল পার মোল। তাহলে এটি হলো শক্তির সমীকরণ, ইলেকট্রনের, গতিশীল ইলেকট্রনের মোট শক্তির সমীকরণ। এবার এটাকে যদি আমরা কিলোজুল পার মোল না করে যদি আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে করতে চাই তাহলে আর একটি মান আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইএন ইকুয়াল টু মাইনাস, এইটা হয়ে যাবে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এটি শক্তির আরেকটি সমীকরণ ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ইউনিটে। আর যদি কিলোজুল পার মোল ইউনিটে দেখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা পেতে পারি। এবং যে সমীকরণটাই দেখি না কেন তুমি খেয়াল করো, যদি আমাদের দেখো জেডটাকে আমরা ইনক্রিজ করি, মানে জেডের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, জেড যদি আমরা ইনক্রিজ করি তাহলে দেখো এই পুরোটার মান ইনক্রিজ করবে, এবং এর আগে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস থাকা মানে সম্পর্কটা উল্টে যাবে। তার মানে এই জেড যদি বাড়ে তাহলে এটা পুরোটা বৃদ্ধি পাবে, যেহেতু মাইনাস আছে তাহলে আবার হ্রাস পাবে। তাহলে ইএন কি হবে, জেড বাড়লে ইএন হচ্ছে হ্রাস পাবে। এবং এর সঙ্গে যদি আমরা এনের রিলেশন করতে চাই তাহলে এন যদি বৃদ্ধি পায়, মানে কক্ষপথ যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে এন বাড়লে এই পুরো ভ্যালুটা কী হয়ে যাবে, কমে যাবে, কারণ নিচে আছে। তাহলে এন বাড়লে পুরো ভ্যালুটা কমে যাবে, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে পুরো ইএনটা আবার বেড়ে যাবে, তাহলে ইএনটা বৃদ্ধি পাবে। তার মানে এন যদি বাড়ে, মানে কক্ষপথ যদি বৃদ্ধি পায়, তাহলে
তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত মোট শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু যদি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তার মোট শক্তি হ্রাস পাবে। এই হচ্ছে এনতম বোর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। সেটা জেড এবং এন এর সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখালাম। তাহলে এখান থেকে আমরা বোরের মডেল থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বোরের বিভিন্ন কক্ষপথের ধারণা এবং এই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলোর ব্যাসার্ধ, গতিবেগ এবং মোট শক্তির সমীকরণ।